দশকের মধ্যে এসএসসিতে পাশের হার সবচেয়ে কমেছে জিপিএ-5 ও ফলাফল বাস্তবসম্মত বললেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা। ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, 24-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ, বিরোধী নেতার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। 2 দশকের মধ্যে সবচেয়ে কম পাশের হারের রেকর্ড হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায়। সেই সঙ্গে কমেছে জিপিএ-5ও। এবারে গড় পাশের হার 62.25%, যা গতবারের চেয়ে 6% কম। সবশেষ 2007 সালে পাশের হার ছিল 57.37। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। শিক্ষামন্ত্রী অবশ্য ফলাফলকে বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে 11,38,877 জন। পাশের হার 62.25%, গত বছর যা ছিল 68.45%। জিপিএ 5 পেয়েছে মোট 1,16,676 জন, গত বছর এই সংখ্যা ছিল 1,39,032। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল সুন্দর হয়েছে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম, এখন আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে। আপনি আমাকে মিটিং এর পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখব। এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে 6,90,000-এরও বেশি পরীক্ষার্থী। 312টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি, আর 669টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা বোর্ড। গড় পাশের হার 71.63%। সবচেয়ে খারাপ ময়মনসিংহ বোর্ডে, সেখানে পাশের হার 57.39%। কারিগরি বোর্ডে পাশের হার 58.2%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49%। ফলাফল যেন আরও ভালো হয় সামনের দিনে, সেই চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যেই জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দেশে মোট 25 লাখ আসন রয়েছে এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে তারেক রহমান ত্রিবেদীকে বলেন, বাংলাদেশ আশাবাদী যে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শেষে দীনেশ ত্রিবেদী বলেন, দুদেশের সম্পর্ককে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া সম্ভব। খান আলামিনের রিপোর্ট। জুলাই বিপ্লবে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং সীমান্ত ইস্যুসহ নানা বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভারত। সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পরে এই সাক্ষাতের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানান, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব পেয়েছে বৈঠকে। ফেরত চাওয়া হয়েছে
শেখ হাসিনাকে। তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি, রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বিদ্যমান গোষ্ঠী দেখি, এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার যান স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করার উপর জোর দেন। পরে ভারতীয় হাইকমিশনার গণমাধ্যমকে বলেন, দুই দেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। People of India, Prime Minister of India is looking forward, and we are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে জানান দীনেশ ত্রিবেদী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারি কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন সহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়। এছাড়াও পূর্বের কাজের মূল্যায়ন, অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা উঠে আসে মন্ত্রিসভার এই বৈঠকে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সভায় অংশ নিয়েছিলেন। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যা নির্বাচনী সহিংসতার কোনো ঘটনা নয়, বরং ভারত থেকে ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর সিরজাপ মিলনায়তনে মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদনের আলোকে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্র নষ্ট করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। রাজনৈতিক দলগুলোর মানসিকতা পরিবর্তন না হলে শুধু আইন করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। নিজেদের নিরাপত্তার জন্য হলেও চিকেন নেকে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। এছাড়াও বঙ্গোপসাগরকে বহিঃশত্রুর কবল থেকে নিরাপদ রাখতে শক্তিশালী নৌবাহিনীর বিকল্প নেই বলেও অভিমত বক্তাদের। আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজে আলোচনার সভায় এসব কথা উঠে আসে। জোবায়ের প্রধানের রিপোর্ট। আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়, বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষিতে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব কৌশল শীর্ষক এই আলোচনা সভায় বক্তারা বলেন, সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়া সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। তাই নৌসীমা ও সাগরের সম্পদ রক্ষায় শক্তিশালী পদক্ষেপের পরামর্শ তাদের। বাংলাদেশের এই দুটো ভৌগোলিক সুবিধা আছে অন্তত, একটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আরেকটা হচ্ছে আমাদের চিকেন স্ন্যাক উত্তরবঙ্গের সাথে। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বঙ্গোপসাগর এখন 3টা পরশক্তির নজর এখানে পড়েছে, আমেরিকা, চীন এবং ইন্ডিয়া। এই বঙ্গোপসাগরকে আপনার কে প্রোটেক্ট করবে? আমাদের নেভির কি ক্ষমতা আছে? আমাদের নিজেদের শক্তি বাড়ানোর দরকার। জুলাইকে ধারণ করার ক্ষেত্রে সরকারের হীনমন্যতা রয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, সরকার পরিবর্তনের চেয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। আধিপত্যবাদের যে হেজিমনি সেটা চলমান আছে। আমাদের পরাধীনতা কিভাবে এসেছিল এটা বোঝা যেমন জরুরি, আজকে কারা কারা ইতিহাসের সেই দায় এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, হেজিমনি কন্টিনিউ করছেন, শুধুমাত্র নাম বদলে, ফিগার বদলে, প্রতিষ্ঠান ভিন্ন নামে, কিন্তু আমাদের লড়াই কিন্তু একই লড়াই। আধিপত্য বিরোধী চিন্তা ভাবনা করতে হলে নিজের সক্ষমতাগুলো কোথায় কোথায় বাড়ানো যায় এটা খুব গভীরভাবে চিন্তা করা উচিত। ফুড সিকিউরিটি, ফার্টিলাইজার সিকিউরিটি, টেক সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি,
এই প্রত্যেকটা জিনিস আমাদের নতুন করে ভাবা উচিত। জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর থেকে ফেলানি সহ সীমান্ত হত্যার প্রতীকী চিহ্ন সরিয়ে ফেলার নিন্দা জানান বক্তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। কোনো ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, প্রয়োজনে 24-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সোমবার গাইবান্ধায় এক সমাবেশে তিনি আরও বলেন, জামায়াত নেতাকর্মী সহ সব হত্যার বিচার করতে হবে, না হলে আইন হাতে তুলে নেয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। গাইবান্ধা থেকে কৃষ্ণ চাকির পাঠানো রিপোর্ট। দলের 2 কর্মী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত সমাবেশে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের এই সমাবেশে ডাক্তার শফিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে রক্তের চাদর করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, 100বার নামবো ইনশাআল্লাহ। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দেশে খুন ও অপরাধের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় না আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। এর আগে বোনারপাড়ায় নিহত 2 দলীয় কর্মীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির। গত 21 জুন স্থানীয় একটি স্কুলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জামায়াত কর্মী সাইফুল্লাহ নিহত হন। ওই হামলায় আহত ছাত্র শিবির নেতা সালাউদ্দিন 2 মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনটিভি নিউজ ডেস্ক। আবারও বিতর্কের মুখে বাফুফে। বেতন নিয়ে জটিলতার অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই বক্তব্য পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। এ দেশকে অনিরাপদ মনে করে মন্তব্য দিয়েছেন এই কোচ। সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। ফেডারেশনের নাম ক্ষুণ্ণ হওয়ায় কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। Just absolutely gutted. All 3 of us are feeling the same way. We're gutted. Losing money, constant miscommunication, no communication. সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে নিজের অভিযোগগুলো তুলে ধরলেন বাংলাদেশ যুব দলের কোচ জেরার্ড জোন্স। জানিয়েছেন, খাবার কেনার টাকাও পাঠাতে পারছেন না পরিবারকে। সত্যি বলতে এটা খুবই হৃদয় বিদারক। প্রতিদিন একটা না একটা নতুন ধাক্কা আসছে, আর আজকের দিনে সমস্যাগুলো যেন আরও বেশি। আমার মনে হচ্ছে আমি আমার পরিবারকে হতাশ করেছি, আমার স্ত্রী এবং সন্তানদের প্রচণ্ড হতাশ করেছি। আমি খুবই ভেঙে পড়েছি, সত্যি খুব কষ্ট পাচ্ছি। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এবার তিনি দাবি করেছেন বেতন পেয়েছেন তিনি। ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে তা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ জোন্সের। এমনকি বর্তমান পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকার কথা জানিয়েছেন তিনি। জুনিয়র দলের কোচের এমন কাণ্ডে বাফুফে বসেছেন নড়ে চড়ে। ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, উইথড্র করে নেবে, ওর কাছে কার্ড আছে, ও কার্ড করে দেওয়া হয়েছে, চেক করে দেওয়া হয়েছে, টাকা তুলুক। 10 তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমাদের চুক্তি ভঙ্গ করছে। আমিও আমাদের উচিত হচ্ছে ওটা তার এগেইনস্টে ব্যবস্থা। মাত্র 3 মাস আগে অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব নেন এই ইংলিশ কোচ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ক্রিকেটের খবর। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। দলের হয়ে টেস্টের সর্বোচ্চ রানের মালিক দাঁড়িয়ে আছেন 7000 রানের ক্লাবের সামনে। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক। জানিয়ে কিছুটা আক্ষেপ আছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের, আক্ষেপ আছে মুশফিকের শৈশবের কোচেরও। মোমিনুর রিপনের রিপোর্ট।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিম যেন এক উজ্জ্বল নক্ষত্র। 2 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে সাদা পোশাকে দেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকের ক্যারিয়ারে দ্বিশতক আছে মোট 3টি। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলার অন্যান্য রেকর্ডটাও 39 বছর বয়সী এই ক্রিকেটারের। দেশের হয়ে সর্বোচ্চ 6,806 রান করা এই ব্যাটার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে প্রথম খেলছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, যেখানে তাকে টানছে 7,000 রানের মাইলফলক, যা নিয়ে উচ্ছ্বসিত দেশের এই সাবেক তারকা ক্রিকেটার। 7,000 রান কিন্তু বাড়ির কাছে না টেস্ট ম্যাচে করা, তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা হিস্টোরি। বাট আমি মনে করি যে নেক্সট জেনারেশন যারা আসবে মুশফিকের যদি ওইভাবে ফলো করে, ওই কীভাবে প্রিপারেশন নিচ্ছে, কীভাবে ওই ম্যাচের জন্য তৈরি হচ্ছে, তা আমি মনে করি অনেক কিছু এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটকে। মুশফিককে নিয়ে রোমাঞ্চিত তার বিকেএসপির কোচ মতিউর রহমানও। পুরো বিশ্ব যখন আচ্ছন্ন টি-20 ক্রিকেটের উন্মাদনায়, তখন টেস্টে মুশফিকের নিবেদনে বিস্মিত তার কোচ জানালেন কোচিংয়ের শুরু থেকেই ডিসিপ্লিনে অনন্য ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। আমি তো অনেক ছেলেকেই কোচিং করিয়েছি, সবাই তো আর মুশফিক হয়নি, এত বিখ্যাত প্লেয়ার হয়নি। তো এই জন্য আমি সর্বপ্রথম নিজেকে গর্বিত মনে করব যে ওকে আমি আমার ব্যাচে পেয়েছি। পরিশ্রমী এবং ডিসিপ্লিন, এইটাই তাকে এত দীর্ঘ সময় ক্রিকেট খেলিয়েছে। আমি তার জন্য দোয়া করি সে যতদিন সুস্থ থাকবে দেশকে দিয়ে যাক, আর সে আরও অনেক কিছু করুক দেশের জন্য, আরও অনেক বেশি রান করুক এবং আরও ইতিহাস গড়ুক, এটাই আমি তার কাছে কামনা করছি। 2005 সালে লর্ডসে অভিষেক হওয়া এই ব্যাটারের জন্য 2026 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া কিছুটা বিস্ময়ের। তবে অস্ট্রেলিয়ার মতো প্রতিকূল কন্ডিশনে মুশফিকুর রহিমের দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতা হয়ে উঠতে পারে দলের জন্য বড় আশীর্বাদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 2 দশকের মধ্যে এসএসসিতে পাশের হার সবচেয়ে কম, কমেছে জিপিএ 5ও, ফলাফল বাস্তবসম্মত, শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা। ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, 24-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ, বিরোধী নেতার হুঁশিয়ারি। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।